তোমরা ভুল করছো। আমাকে পাওয়া এতটাও সহজ নয়। আমাকে পেতে হলে তোমাদেরকে কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ওই পাপ্পু, আমার কথা শোন। এই জঙ্গল আর আগের মতো নেই রে। এখানে বসে কেউ শান্তি করে একটা রুটি পর্যন্ত খেতে পারে না। কখনো সাপ চলে আসে, আবার কখনো বিড়াল এসে ভয় দেখায়। আমাদেরকে এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যার মন অনেক ভালো, আর তার বাড়িতে অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায়। আরে বন্টি ভাই, তুমি এসব কি বলছো? মানুষের উপরে ভরসা করা মানে নিজের হাতেই নিজের কপাল পোড়ানো, নিজের বিপদ ডেকে আনা। তারা খুব লোভী হয়, শুধু নিজের স্বার্থটাই দেখে। আরে এসব কি বলছো? দুনিয়াতে শুধু খারাপ মানুষ আছে এমন নয়। চলো আমরা ভালো একটা মানুষ খুঁজি। একটা ভালো মানুষ খুঁজে পেলে আমরা তাকে সাহায্য করব, তারপর তার বাড়িতেই থাকবো, নিজেরাও একটু আরাম করব। চল একটা ভালো মানুষ খুঁজি। আমার মন বলছে নিশ্চয়ই একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে। চল সাহস করে এগিয়ে যাই। দুজন মিলে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় একজন কৃষক গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হে আল্লাহ, তুমি আমাকে এত ছোট একটা জীবন দিলে আর দুঃখ দিলে এত বেশি। এখন আমি কোথায় যাব? আমার ছোট্ট মেয়েটার এখন কি হবে? এই পাপ্পু, দেখ না, এই লোকটাকে খুব দুঃখী মনে হচ্ছে। মনে হচ্ছে এ খুব দুঃখে আছে, জীবনে অনেক বেশি কষ্ট পেয়েছে। দেখ দেখ কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চল না, চল গিয়ে জিজ্ঞেস করি। তারপর তারা দুজন মিলে কৃষকের কাছে যায়। আরে ভাই, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে তো নদী বানিয়ে ফেললে। আরে, এখানে তো কেউ নেই। কে কথা বললো? দুঃখে কি আমি পাগল হয়ে গেলাম নাকি? ভয় পাবেন না ভাই, আমি ঘোড়া আর এটা আমার বন্ধু বান্টি। আমরা কথা বলতে পারি। আপনি একদম চিন্তা করবেন না, আমরা একেবারে জাদুকরি জিহ্বা পেয়েছি। এখন বলুন তো, কেন কাঁদছেন? সমস্যা ভাগ করলে দুঃখ কমে যায়। হ্যাঁ, তাহলে তোমাদেরকে বলছি। আসলে আমার একটা ছোট্ট মেয়ে আছে। সে খুব অসুস্থ, আর বৈদ্য বলেছে শুধুমাত্র চম্পা ফুলই তাকে বাঁচাতে পারে। কিন্তু সেই চম্পা ফুল কোথায় পাবো, কেমন দেখতে, আমি কোনো কিছুই জানি না। জানি না মেয়েটাকে বাঁচাতে পারবো কিনা। এই চিন্তায় আমি এত কষ্ট পাচ্ছি। ওরে বাবা, চম্পা ফুল? সেটা আবার কি জিনিস? চম্পা নাম তো শুনেছি, কিন্তু চম্পা ফুলের কথা তো আগে কখনো শুনিনি। আরে বন্ধু, তুই কি কখনো শুনেছিস? আরে না ভাই, আমি তো কখনো এরকম কোনো ফুলের নাম শুনি। আমরা কেউই যখন এই ফুলের সম্পর্কে কিছুই জানি না, তার মানে এটা কোনো সাধারণ ফুল নয়। আমিও জানি না এই ফুলটা কি, কেমন দেখতে, কোথায় পাবো। কিন্তু এটুকু জানি, ওই ফুলের উপরই আমার মেয়ের জীবন নির্ভর করছে। আরে ভাই, আপনি এত চিন্তা করবেন না। আপনি আমাদেরকে আপনার স্ত্রীর কাছে নিয়ে যান। আমার মনে হয় উনি কিছু জানেন। আমরা আপনাকে সাহায্য করব। এই চম্পা ফুল আসলে কি, আমরা এটা খুঁজে বের করবই। আমরা তো পুরো বাগান খুঁজে ফেলবো। আপনি শুধু কান্নাটা বন্ধ করুন। তাহলে চলুন, আমাদেরকে আপনার স্ত্রীর কাছে নিয়ে চলুন। আমরা সবাই মিলে কোনো না কোনো উপায় বের করব। দেরি করবেন না, চলুন তাহলে। ওরে পাপ্পু, তাড়াতাড়ি পা চালা, আমরা চম্পা ফুলের খুঁজে বের হচ্ছি। এরপর মদন, বান্টি আর পাপ্পু ওদের বাড়িতে পৌঁছে যায়। মদনের স্ত্রী মায়া মেয়ের কাছে স্থির হয়ে বসে আছে। শোনো মায়া, আমি চলে এসেছি। আর দেখো আমার সাথে কারা এসেছে। তুমি তাড়াতাড়ি ওদেরকে সেই চম্পা ফুলের বিষয়ে বলো। আমি যেখান থেকেই হোক সেটা খুঁজে নিয়ে আসবো। আরে মদন, তুমি কি পাগল হয়ে গেছো? ঘরে এত বড় একটা বিপদ, আর তুমি একটা ইঁদুর আর একটা ঘোড়া সাথে নিয়ে এসেছো? তুমি কি বলতে চাইছো এদেরকে দিয়ে তুমি চম্পা ফুল খুঁজবে? আহা ভাবিজি, আপনি তো দেখছি আমাদেরকে দেখে আরো চিন্তায় পড়ে গেলেন। আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই ওই ফুলটা খুঁজে বের করব। আপনি তো জানেনই না, আমাদের জুটি হলো নাম্বার 1।
মাগো, ইঁদুরটা দেখছি কথা বলছে। ভাবিজি, শুধু এটুকুই না, আমিও কথা বলতে পারি। আমরা কোনো সাধারণ প্রাণী নই, কিন্তু আপনি শুধু আমাদেরকে পথটা বুঝিয়ে দিন, ভালোভাবে বলে দিন ওই ফুলটা কোথায় পাওয়া যাবে। আমরা সেটা নিয়েই ফিরবো। তোমরা যদি সত্যিই আমার সন্তানকে প্রাণে বাঁচাতে পারো ওই ফুলটা নিয়ে এসে, তাহলে আমি তোমাদেরকে প্রাণীর মতো নয়, বরং নিজের সন্তানের মতো মানুষ করব। আরে দাঁড়াও দাঁড়াও, এখন এসব আবেগের কথা বলার সময় নয়। তুমি ভালোভাবে ওদেরকে বুঝিয়ে দাও এই ফুলের কথা তুমি কোথায় শুনেছিলে। আমি অনেক আগে এক সাধু বাবার কাছে এই ফুলের নাম শুনেছিলাম। ওই ফুলটা অনেক পুরনো একটা পুকুরের পাড়ে ফোটে, আর ওই ফুলটা আনা এত সহজ ব্যাপার নয়। তোমাদেরকে ওই ফুলটা আনতে হলে কালিন্দির জঙ্গলের কাছে যেতে হবে, জঙ্গল পেরোতে হবে। আর তোমরা তো মনে হয় জানোই ওই জঙ্গল কতটা বিপজ্জনক। ওখানে কেউ গেলে আর জীবিত ফিরে আসে না। ওহো ভাবিজি, তুমি তো বিপজ্জনক বলে আমার রক্তটা আরো গরম করে দিলে। আমার চতুর বুদ্ধি আর আমার বন্ধুর ঝড়ের গতির সাথে কোনো জঙ্গলে টিকতে পারবে না। আপনি শুধু মেয়ের খেয়াল রাখুন, আমরা এই যাব আর এই আসবো, ধরে রাখুন। হ্যাঁ হ্যাঁ ভাবি, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বান্টি ভাই, চলো, এখন আর দেরি করা যাবে না। ঠিক আছে, চল ভাই, আল্লাহ আমাদেরকে ঠিক রক্ষা করবে। এরপর তিনজন মিলেই চলতে থাকে। চলতে চলতে একসময় সূর্য ডুবে যায়, রাত গভীর হয়ে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। আর তখনই পথে একটা ভয়ঙ্কর আর পুরনো গুহা দেখা গেল। হঠাৎই সেই গুহা থেকে একটা কষ্ট ভরা আওয়াজ ভেসে এলো। বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও, দয়া করো, কেউ আছো। আরে মদন ভাই, একটু দাঁড়াও না। এই আওয়াজটা কোনো মানুষেরই মনে হচ্ছে। হয়তো সে খুব বড় একটা বিপদে আছে। হ্যাঁ বান্টি, তুমি ঠিকই বলছো, আওয়াজটা মানুষেরই মনে হচ্ছে। আমাদের ভিতরে গিয়ে দেখা উচিত। কেউ হয়তো খুব কষ্ট পাচ্ছে, অথবা কোনো বড় বিপদে পড়েছে। আরে ভাইজি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। চলুন ভিতরে গিয়ে দেখি, যদি অন্যরকম কিছু হয় তাহলে আমি তো আছি। এসব বলতে বলতে তিনজন সাহস জোগাড় করে গুহার ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে যে দৃশ্য তারা দেখলো, এটা দেখে তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক সিদ্ধ তান্ত্রিক মাটিতে পড়ে গড়াগড়ি করছে। বাবা, আপনার একই অবস্থা, আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ মদন ভাই, আপনি তাড়াতাড়ি বাবাকে তুলে আমার পিঠে দিন। আমরা বাবাকে নিয়ে এখনই বৈদ্যের কাছে যাব। বাবা ঠিক হয়ে যাবেন, কিচ্ছু হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার কিছু হতে দেব না। আমাদেরকে একটু আপনাকে সাহায্য করার সুযোগ দিন বাবাজি। আরে না বেটা, অনেক দেরি হয়ে গেছে। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমার হাতে আর বেশি সময় নেই। আমার এক লোভী শিষ্য আমার সবচেয়ে ভালো এবং মূল্যবান একটা জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিল, আর সেই লোভেই সে আমাকে বিষ খাইয়ে দিয়েছে। কিন্তু সে ভুল একটা জিনিস নিয়ে চলে গেছে, যা তার সর্বনাশ করবে। কিন্তু আসল আমানত এখনো আমার কাছেই আছে। এটুকু বলে তান্ত্রিক একটা জাদুকরি আয়না বের করে। আমি আসলে একজন সৎ মানুষের অপেক্ষা করছিলাম, আর প্রকৃতি তোমাদেরকে এখানে পাঠিয়েছে। এই জাদুর আয়নাটা এখন থেকে তোমাদের আমানত। তবে শোনো বাচ্চারা, এই জাদুর আয়না সব সময় তোমাদের হাতে থাকবে না। তবে যখনই তোমরা বিপদে পড়বে, তখনই বলবে, হ্যাঁ জাদুকরি আয়না প্রকট হও। তখনই সাথে সাথে এই আয়না প্রকট হবে। এই কথা শুনে মদন, বান্টি আর পাপ্পু বিস্ময় ভরা চোখ নিয়ে, বড় বড় চোখ দিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। তবে বেটা, এই আয়নার প্রতি কখনোই লোভ করো না। তোমাদের যেটুকু প্রাপ্য সেটুকুই নিও। যদি কখনো লোভ করো,
এই আয়না তোমাদের হয়ে আর থাকবে না। তবে এই আয়নার সুষ্ঠু ব্যবহার করলে সব সময় তোমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। এটুকু বলার পরেই তান্ত্রিকের শরীরটা হালকা নাড়াচাড়া হয়, আর তারপরেই তার চোখ চিরতরে বন্ধ হয়ে যায়। গুহার ভেতর এক নিস্তব্ধতা নেমে আসে। সাধু বাবা শেষ পর্যন্ত আমাদের মঙ্গল চেয়েছেন। আমরা তার লাশটা এভাবে রেখে যেতে পারি না। আমরা তার শেষকৃত্য সম্পন্ন করে তার কাফন দফন শেষ করে তবেই এখান থেকে যাব। পরের দিন সকালবেলা তারা তান্ত্রিকের শেষকৃত্য সম্পন্ন করে আবারও নিজেদের গন্তব্যে রওনা শুরু করে। এখন তাদের কাছে এমন এক শক্তি রয়েছে যা কালিন্দীর ভয়ঙ্কর জঙ্গলে তাদেরকে রক্ষা করবে। সূর্যের তাপ আর জঙ্গলের ভয়ঙ্কর নীরবতার মধ্যেও তারা তিনজন 2 দিন ধরে হাঁটছে। একদিকে উঁচু উঁচু গাছ, আর তার ডালপালা যেন এক শৃঙ্খল তৈরি করে ফেলেছে। কোথাও কোথাও এমন ঘুটঘুটে অন্ধকার যেন কোনো পথই দেখা যাচ্ছে না। আরে পাপ্পু ভাই, আমার তো পার চলছে না। 2 দিন হয়ে গেল এই গোলক ধাঁধায় শুধু ঘুরছি আর ঘুরছি। কোনটা যে উত্তর আর কোনটা যে দক্ষিণ কিছুই বুঝতে পারছি না। না এই জঙ্গলের মধ্যে কোনো ঘাসের খোঁজ পাচ্ছি, আর না কোনো পানি। যদি এভাবেই চলতে থাকে তাহলে চম্পা ফুলের খোঁজ পাওয়ার আগেই মনে হচ্ছে আমি মরেই যাব। আরে বোকারা, এত ভাবছো কি? তান্ত্রিক বাবা যে আয়নাটা দিল সেটা বের করো। বিপদে যদি কাজেই লাগাতে না পারো তাহলে কি ওই আয়নাটা শুধুমাত্র নিজের চেহারা দেখার জন্য রাখবে নাকি? আরে ভাই, আয়নাটা বের করো। আরে হ্যাঁ বান্টি, তুমি তো ঠিক কথাই বলছো। আমি কিন্তু এই ভয়ের মধ্যে আয়নাটার কথাই ভুলে গেছিলাম। হে জাদুকরি আয়না, তুমি যেখানেই থাকো আমাদের সামনে উপস্থিত হও। আমি এসে গেছি। আপনি আমাকে স্মরণ করেছেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত। বলুন, আপনার জন্য কি করতে পারি? জাদু আয়না, তুমি তো জানো আমার মেয়ে অসুস্থ, সে বিছানায় কাতরাচ্ছে। তার জন্য আমাদের চম্পা ফুল দরকার। সেই চম্পা ফুলের কাছে যাওয়ার রাস্তা কি তুমি আমাদেরকে বলতে পারো? হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু চম্পা ফুল কিন্তু এমন সহজ কোনো বিষয় নয়। ওটা পেতে হলে আপনাদেরকে কঠিন 3টি ধাপ পার করতে হবে। আপনাদেরকে নাগমণি খুঁজে বের করতে হবে, তারপর নাগমণির লেনদেন, এবং তারপর একটি পাহাড়ে একটা ব্রিজ আছে, সেটা পার হতে হবে। এই ভয়ঙ্কর 3টি কাজ আপনারা যদি করতে পারেন তবেই চম্পা ফুলের দেখা পাবেন। আরে জাদু আয়না, তুমি কি বলছো এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের ভাষায় একটু সহজ করে বুঝিয়ে বলো না। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো তাহলে। এখান থেকে সরাসরি তোমরা উত্তরের দিকে যাও, আর সেখানে তোমরা নাগলোকের দরজা পাবে। সেখানে গেলেই দেখবে বিশাল এক সাপ ওখানে পাহারা দিচ্ছে। কিন্তু ভয় পেও না, সেখানে গিয়ে এই মন্ত্রটা বলবে, আমি নাগলোক থেকে এসেছি, আমাকে দেরি করিও না বন্ধু। আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, এখন দাও তোমার মনে। এই কথাটা বলার সাথে সাথেই ওই নাগ বুঝে যাবে তোমরা একেবারেই পবিত্র আত্মা, কারণ এই গোপন মন্ত্রটা শুধুমাত্র একজন নিঃস্বার্থ মানুষই বলতে পারে। তারপর সে তোমাকে নিজের নাগমণি দিয়ে দেবে। আর তারপর সে নাগমণি নিয়ে আমাদের কি করতে হবে? তারপর তোমাদেরকে ওই নাগমণি নিয়ে এগিয়ে যেতে হবে। সামনে দেখবে বৃক্ষরাজের রাজধানী রয়েছে। সেখানে গেলে ওই নাগমণির বিনিময়ে উনি তোমাদের সাথে চুক্তি করবে। তারপর তোমরা যখন সেই মণিটা তাকে দেবে, সে তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি দেবে, আর সাথে একটা জাদুকরি চাবি দেবে। তারপর সেই চাবি তোমাদেরকে পথ দেখাবে। 2টা পাহাড়ের মাঝে তোমাদেরকে সেতু তৈরি করতে হবে। যখন সেই খাদের কাছে তোমরা যাবে, সেই চাবি তোমাদেরকে পথ দেখাবে, এবং এভাবেই তোমরা চম্পা ফুল পর্যন্ত পৌঁছে যাবে। আয়নার আলো আস্তে আস্তে কমতে শুরু করলো। মনে হলো আয়না বিদায় নিচ্ছে, কিন্তু আয়না বিদায় নিতে নিতে আরো কিছু কথা বলে গেল। মনে রেখো মদন, এই পথটা কিন্তু মায়ায় ভরা।
অনেক ছলনা আর প্রতারণার মুখোমুখি তোমাদেরকে হতে হবে, এবং পথে অনেক রাক্ষস, অনেক কিছুর বিপদের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে। এই রাক্ষসেরা আর খারাপ শক্তিরা তোমাদের মন ভোলানোর চেষ্টা করবে, পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে। সব সময় নিজের মন পরিষ্কার রেখো। আর হ্যাঁ, যদি কখনো পথভ্রষ্ট হচ্ছ বলে মনে হয় বা মৃত্যুর মুখোমুখি হচ্ছ, তখন অবশ্যই আমাকে স্মরণ করো। আমি তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেব। এটুকু বলে আয়না এবার সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেল। এবার তিনজনে নতুন একটা উদ্দীপনায় আবারও চলতে শুরু করলো। আরে পাপ্পু সোনা, নাগলোক, বৃক্ষলোক, কত কিছু রে! এবার তো আসল অ্যাডভেঞ্চার শুরু। চল চল, গিয়ার লাগা। আমার তো মন্ত্র একেবারে রেডি। রাস্তা খুব কঠিন, কিন্তু মদন ভাইয়ের মেয়ের জন্য আমরা কিছুতেই থামবো না। চলো চলো, সামনের দিকে এগোনো যাক। তোমরা ঠিকই বলেছ। এখন রাক্ষস আসুক বা কোনো ছলনা, আমরা নিজেদের মন পরিষ্কার রাখবো, কোনো কিছুতেই থামবো না। চম্পা ফুল নিয়েই বাসায় ফিরবো ইনশাআল্লাহ। এরপর তারা উত্তরের দিকে চলতে শুরু করলো। তারা জঙ্গলের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, সেখানে গাছগুলো এতই ঘন যে চাঁদের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। চারিদিকে থমথমে নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ করে ঠান্ডা বাতাস আর সেই সাথে একটা কণ্ঠ ভেসে আসলো। আরে শোনো পথিকেরা, তোমরা কোথায় যাচ্ছ? এটা তোমাদের জায়গা নয়। এখানে শুধু মৃত্যু বিরাজ করে। বাঁচতে চাইলে এখান থেকে ফিরে যাও। এটা শুনে মদনের বুকটা ধড়ফড় করে উঠল, কিন্তু পেছন থেকে বান্টি বলে উঠল, কে রে তুই পাজি? আমরা তো মৃত্যুকে হ্যালো হাই বলে এসেছি। তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস কেন? আর হ্যাঁ, আমাদের পথই বা আটকাচ্ছিস কেন? সাহস থাকলে সামনে এসে কথা বল। আরে হে, তুমি কে? লুকিয়ে কেন কথা বলছো? যদি সাহস থাকে সামনে এসে কথা বলো। কিন্তু মদনের মনে তখন তার অসুস্থ মেয়েটার ছবি ভেসে আসছিল। তখন সে মনে করলো এখানে রাগ নয়, বরং ভদ্রতাই কাজে দেবে। আপনি যেই হন না কেন, আমাদের সামনে আসুন দয়া করে। আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি, বরং আমরা তো বাধ্য হয়ে এসেছি। পথ চলা কিছু পথিক মাত্র। আমাদের পথ আটকাবেন না, আমাদেরকে একটু দয়া করুন। মদনের কথা শেষ হতে না হতেই মাটি কাঁপতে লাগলো, আর গাছের আড়াল থেকে এক ভয়ঙ্কর অবয়ব বেরিয়ে আসলো। তবে সেটা কোনো সাধারণ জিনিস ছিল না। সেটা ছিল একটা নাগিনী। আরে মানুষ, তোর এত সাহস হলো কি করে? তুই নাগলোকে আসতে চাস? বল, সত্যি করে বল, তুই কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস? এবার মদন কাঁপতে কাঁপতে নাগিনীর কাছে সবকিছু বলল, তার অসুস্থ মেয়ের কথা, বৈদ্যের কথা এবং চম্পা ফুলের কথা। চম্পা ফুল? এটা পেতে হলে নাগমণি দরকার, কিন্তু নাগমণি কখনোই কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় না। তোকে তোর সত্যিকারের মানবতার প্রমাণ দিতে হবে। তুই কি প্রস্তুত? পেছন থেকে পাপ্পু মদনকে বলতে থাকে, আরে মদন ভাই, জাদুর আয়না যে মন্ত্রটা শিখিয়ে দিল, ওটা বলে ফেলো। মদন এবার চোখ বন্ধ করলো, বড় একটা নিঃশ্বাস নিয়ে জাদুর আয়না যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিল আস্তে আস্তে ভক্তি ভরে সেই মন্ত্রটা বলতে শুরু করলো। আমি নাগলোক থেকে এসেছি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। এবার দেরি করো না বন্ধু, আমাকে দাও তোমার মনি। মদনের মুখে মন্ত্রটা শোনার পর নাগিনীর রাগ একেবারে, তার চোখের লালচে ভাবটা কমলতায় বদলে গেল, মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। অদ্ভুত, আমি খুব খুশি হয়েছি। এই মন্ত্রটা শুধু সেই মানুষই বলতে পারে যার আত্মা আয়নার মতো পরিষ্কার। আমি বুঝতে পেরেছি তুমি এই মনির প্রকৃত যোগ্য। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। নাও মদন, এই হলো আমার মনি। এই মনি তোমাদেরকে রক্ষা করবে, কিন্তু মনে রেখো, পথ এখনো অনেক বাকি। আগামীকাল তোমাদেরকে বৃক্ষরাজের সাথে দেখা করতে হবে,
নিজেদের সাহস ধরে রেখো। এটুকু বলেই নাগিনী অদৃশ্য হয়ে গেল। আরে দারুণ তো, তুমি তো একেবারে কামাল করে দিলে। মন্ত্র পড়তেই নাগিনী তো একেবারে নরম হয়ে গেল আর নিজের নাগমণি তোমাকে দিয়ে দিল। দারুণ না ব্যাপারটা? সত্যি মদন ভাই, তোমার সরলতা আজ আমাদের প্রাণও বাঁচিয়েছে আর আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার মেয়ের দোয়ার ফল। চলো, এখন শুধু বৃক্ষরাজির সাথে দেখা করা বাকি, আর সেই চাবির লেনদেনটা করতে হবে। এই বলে সবাই আবারও হাঁটতে শুরু করলো। অনেকটা পথ হাঁটতে হাঁটতে তারা আবার এক বিশাল গাছের কাছে পৌঁছে গেল। আরে থামো তোমরা! তোমরা কার অনুমতি নিয়ে বৃক্ষরাজের রাজত্বে ঢুকছো? আমার অনুমতি ছাড়া এখানে একটা পাখিও ডানা ঝাপটাতে পারে না, আর তোমরা গড়গড় করে ঢুকে যাচ্ছ। হে বৃক্ষরাজ, আমি কোনো অনধিকার প্রবেশকারী নই। আমি একজন ব্যবসায়ী, আর আপনার সাথে একটা বড় লেনদেন করতে এসেছি। আরে কি বলছো? এক সাধারণ মানুষ আমার সাথে কি লেনদেন করবে? তোমার কাছে কি এমন কিছু আছে যা আমার এই পুরো জঙ্গলের সবুজের চেয়েও মূল্যবান? আরে, আমাদেরকে দেখেই তো ছোট করে ফেললেন। আমরা এমন একটা জিনিস এনেছি যা আপনার পুরো জঙ্গলকে উজ্জ্বল করে ফেলবে। আগে বলুন তো, লেনদেনে রাজি আছেন কি না? আচ্ছা ঠিক আছে, বলো তোমরা আমাকে কি দিতে চাও? মহারাজ, আমি আপনাকে সেই নাগমণি দিতে চাই যেটা স্বয়ং নাগিনী আমাদেরকে দিয়েছেন। তার বিনিময়ে আমরা আপনার কাছে সেই চাবিটি চাই যেটা দুই আলাদা পাহাড়ের মধ্যে পথ তৈরি করে দিতে পারে। নাগমণির নাম শুনেই বৃক্ষরাজের চোখে একটা ঝিলিক দেখা গেল। বৃক্ষরাজ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সেই দিব্য চাবি দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা আমাকে নাগমণি দিয়ে দাও। এরপর মদন বৃক্ষরাজকে নাগমণিটা দিয়ে দেয় এবং বিনিময়ে সেই জাদুকরি চাবিটা নিয়ে নেয়। তারপর মদন বৃক্ষরাজকে জিজ্ঞেস করে, বৃক্ষরাজ, এবার তাহলে আপনাকে এই চাবির ব্যবহার সম্পর্কে জানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যবহার এবং ভালো মানুষই আমাকে জয় করেছে। আমার কাছে এই চাবিটা বহু যুগ ধরে রক্ষিত ছিল। এই জাদু চাবি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এখন চলতে থাকো। চলতে চলতে যখন দেখবে তোমাদের পায়ের নিচে মাটি শেষ, শুধুমাত্র দুইটি পাহাড় দাঁড়িয়ে আছে, আর পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে গরম লাভা, তখন তোমরা চোখ বন্ধ করে এই মন্ত্রটি বলবে। আর মন্ত্রটি বলার সাথে সাথে দুই পাহাড়ের মধ্যে একটি সেতু তৈরি হয়ে যাবে। তখন তোমরা অনায়াসে সেই সেতু পার হতে পারবে। বৃক্ষরাজের কাছে সেই মন্ত্রটা শিখে নিয়ে তারা চলতে শুরু করলো। হঠাৎ কিছু দূর যাওয়ার পরেই তারা দেখলো তাদের পায়ের নিচে মাটি শেষ। একটু দূরেই আরো একটা পাহাড়, কিন্তু সেই দুই পাহাড়ের মাঝখানে কোনো মাটি ছিল না। গরম লার্ভা যেন ধেয়ে আসছিল। আরে পাপ্পু, আমরা কোথায় এসে পড়লাম রে? এই জাদুর চাবিটা যদি কাজ না করে, ভেবেছিলাম একটা কাঠের নৌকো বানাবো, কিন্তু এই নৌকো এই গরম আগুনের উপর দিয়ে চলবে কি করে? আরে চুপ কর, আমরা তো মনে হচ্ছে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। কোনোভাবে যদি ওখানে ফসকে পড়ে যাই তাহলে মুহূর্তে ছাই হয়ে যাব। পাপ্পু আর বান্টি নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু মদনের চোখে মুখে মেয়েকে সুস্থ করার আকাঙ্ক্ষা আরো দৃঢ় হয়ে পড়ল। বৃক্ষরাজের কাছে যে মন্ত্রটা শিখে এসেছিল সেই মন্ত্র মনে মনে বলতে শুরু করলো মদন। আর তারপর সাথে সাথে একটা সুন্দর সেতু দৃশ্যমান হয়ে গেল দুই পাহাড়ের মাঝখানে। তারপর তারা সেই পাহাড়টা অনায়াসেই পার হয়ে গেল। পাহাড় পার হয়ে তারা আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে গিয়ে তারা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ পেতে শুরু করলো। সেই গন্ধ বরাবর তারা আবারও হেঁটে গেল। সামনে দেখলো খুব সুন্দর সেই চম্পা ফুল। আরে বান্টি, দেখ না কি সুন্দর ফুলটা! আরে সেই গ্লেজ দিচ্ছে। দাঁড়াও, কে তোমরা? কেনই বা এখানে এসেছো? ফুলটির কথা শুনে সবাই থমকে গেল। তারপর মদন
তার মেয়ের সাথে হওয়া অসুস্থতার কথা এবং সেই ফুলের প্রয়োজনীয়তার কথা চম্পা ফুলকে বলল। চম্পা ফুল তখন বলল, আমাকে পাওয়া এত সহজ নয়। আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই আমি তোমাদের সাথে যাব, আর যদি ভুল উত্তর দাও তাহলে এই দিঘির পাড়েই সারা জীবনের মতো মূর্তি হয়ে থাকতে হবে। কোনো ব্যাপার নয়। আমি যদি আমার মেয়েকে না বাঁচাতে পারি, যেই কাজের জন্য এসেছি সেটা যদি সম্পূর্ণ না করতে পারি, তাহলে আমি মূর্তি হয়েই সারা জীবন এখানে থেকে যেতে রাজি আছি। তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো। এরপর চম্পা ফুল 3টি প্রশ্ন করলো। প্রথমে মদনকে বলল, আমি তোমাকে এমন একটা প্রশ্ন করব যেটার উত্তর খুব কঠিন, ভালোভাবে ভেবে চিন্তে দাও। আমি তোমাদের 3জনকে 3টি প্রশ্ন করব। কেউ একজন যদি ভুল করো তাহলে তোমাদের 3জনকেই মরতে হবে। সবাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলো এবং চম্পা ফুল প্রশ্ন করলো প্রথমে মদনকে। এমন একটা জিনিস যেটা তোমার কাছেই আছে কিন্তু তুমি দেখতে পাও না, সেই জিনিসটা সব সময় তোমাকে পথ প্রদর্শন করে, কিন্তু মৃত্যুবরণ করলেও সেই জিনিসটা থেকে যায়। এবার বলো কি সেই জিনিস? মদন কিছুক্ষণ ভেবে তার মায়ের সংস্কারের কথা মনে পড়ল, আর সে চম্পা ফুলকে উত্তর দিল, এই জিনিসটা হলো আমাদের মনের সংস্কার। এই সংস্কারই আমাদেরকে পথ দেখায়, ভালো মন্দ চিনাতে সাহায্য করে, কিন্তু এই সংস্কার আমাদের মৃত্যুর পরেও রয়ে যায়। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো তুমি। আমি তোমার উত্তরে খুশি হয়েছি। এবার পাপ্পু বলো, একটা কুয়োর মধ্যে 10টা ব্যাঙ আছে, সেখান থেকে 5টা ব্যাঙ মরে গেলে কুয়োতে কয়টা ব্যাঙ থাকে? আরে কি বলছো, আমি তো জীবনে স্কুলের গন্ডি পার হইনি। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমার বুদ্ধি বলছে কুয়োতে সবগুলো ব্যাঙই থাকবে, কারণ মরা ব্যাঙ তো আর কুয়ো থেকে লাফিয়ে পালাতে পারবে না। হে হে হে, কি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবার বান্টি বলো, আমি যদি তোমাকে স্বর্ণের একটা রাজ্য দেই যেখানে তুমি সুখ আর সমৃদ্ধ অনেক কিছু পাবে, কিন্তু বিনিময়ে তোমার এই 2 বন্ধুকে মেরে ফেলতে হবে, তখন তুমি কি করবে? আমার কোনো স্বর্ণের রাজ্যের দরকার নেই। আমি আমার বন্ধুদেরকে খুব ভালোবাসি। যেখানে আমাদের বন্ধুদের রক্তপাত করিয়ে রাজ্য গ্রহণ করতে হবে, সেই রাজ্য আমার কাছে কোনো মূল্য নেই। আমি আমার বন্ধুদেরকে খুব ভালোবাসি। আমি তোমাদের কথায় খুশি হয়েছি। আমি তোমাদের সাথে যেতে রাজি, কিন্তু আমার সুগন্ধে রাস্তার মধ্যে অনেক রাক্ষস এবং অনেক বিপদ আসতে পারে। এমনকি তোমাদের গ্রামবাসীরাও আমার কাছে চলে আসতে পারে। আমাদেরকে খুব গোপনে সেখানে যেতে হবে। আরে তুমি ভয় পেও না, আমাদের কাছে একটা জাদু আয়না আছে, ওকে বললে ও আমাদেরকে পথ দেখিয়ে দেবে। তারপর তারা জাদু আয়নার সাহায্যে একটা গুহায় যায়। খুব অল্প সময়ে তারা নিজেদের বাড়িতে পৌঁছে যায়, আর মদন তার মেয়েকে সুস্থ করে তোলে চম্পা ফুলের সাহায্যে। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমরা কে কোন দেশ থেকে বলছো কমেন্ট বক্সে জানিয়ে যেও। নিজেদের দেশের পতাকা অবশ্যই কমেন্ট করো, আমিও দেখতে চাই কোন দেশের পতাকা বেশি দেখা যায়। ধন্যবাদ।